সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আমাদের অনলাইন ক্লাসে ফিরে এলাম। আজকের ফিন্যান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রে আমরা যে বিষয়টা নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম সে বিষয়টা ছিল কিভাবে অসম নগদ প্রবাহের ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড, আন্ত আয় হার, পেব্যাক রেসিপ্রোকেল এগুলো বের করে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো গত ক্লাসেরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কিভাবে অসমান নগদ প্রবাহের নিট বর্তমান মূল্য বের করে, এবং পরবর্তীতে আমরা আলোচনা করব আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার কিভাবে বের করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাস থেকে শুরু করছি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা প্রকল্পের মেয়াদ ছিল 5 বছর। সেই 5 বছরে কর পরবর্তী নগদ প্রবাহ আমরা নির্ণয় করেছিলাম। কর পরবর্তী নগদ প্রবাহ ছিল প্রথম বছর 13,500, পরের বছর 17,000 এবং পঞ্চম বছর পর্যন্ত কর পরবর্তী নগদ প্রবাহ আমরা বের করেছিলাম। এবং ওই প্রশ্নে প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া ছিল 50,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ছিল 5,000, মূলধন ব্যয় ছিল 15,000 টাকা। আমরা এই তথ্যগুলোর সাহায্যে কিভাবে নিট বর্তমান মূল্য বের করে সেটি আমরা দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিট বর্তমান মূল্য অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য নির্ণয় করার যে নিয়ম সেটি আমরা লিখেছি। সেটি হলো CF1 CF1/1 যোগ K। এখানে CF1 বলতে বোঝাচ্ছি আমরা প্রথম বছরের কর পরবর্তী নগদ প্রবাহ। কে হলো মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, যেটা প্রশ্নপত্রে দেয়া থাকবে। আর প্রশ্নপত্রে যদি দেয়া না থাকে তাহলে এই মূলধন ব্যয়টা তোমাদেরকে বের করে নিতে হবে পেব্যাক রেসিপ্রোকেলের মাধ্যমে। সেটি আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে হলো CF2 বা CF2/1 যোগ K হোল স্কয়ার বা হোল টু দি পাওয়ার 2। এই ক্ষেত্রে দ্বিতীয় বছরের কর পরবর্তী নগদ প্রবাহ। CF2 মানে হলো কর পরবর্তী নগদ প্রবাহ কোন বছরে? দ্বিতীয় বছরে। এভাবে আমরা গেলাম পঞ্চম বছরে এসে আমরা খেয়াল করব যে প্রকল্পের কোনো ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে কিনা। থাকলে সেই ভগ্নাবশেষ মূল্যটি প্রকল্পের শেষ বছরের কর পরবর্তী নগদ প্রবাহের সাথে যোগ হবে। অর্থাৎ প্রকল্পের শেষ বছরটি হলো CF5, এটার সাথে আমরা যোগ করব ভগ্নাবশেষ মূল্য SV, অর্থাৎ সেলভেজ ভ্যালু, যেটার বাংলা হলো মূলধন ব্যয়। এটা করার পরে মাইনাস CFO ক্যাশ আউটফ্লো, অর্থাৎ এই প্রকল্পে কি পরিমাণ নগদ টাকা বাইরে গিয়েছে, কি পরিমাণ আমরা টাকা বিনিয়োগ করেছি। কি পরিমাণ টাকা আমরা বিনিয়োগ করেছি সেটি হলো CFO। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে একটু বলে নি, সেটি হলো এগুলো হলো CF1 থেকে CF5 পর্যন্ত। এটি হলো কর পরবর্তী নগদ প্রবাহের বর্তমান মূল্য। অর্থাৎ এই অংশটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো। অর্থাৎ প্রকল্পে বিনিয়োগ পরবর্তী যে নগদ টাকাটা আসতেছে সেটা কর পরবর্তী নগদ প্রবাহের বর্তমান মূল্য হলো এই অংশটি। সেখান থেকে আমরা বাদ দেব NCO বা নগদ বহিঃপ্রবাহ বা ক্যাশ আউটফ্লো, অর্থাৎ কি পরিমাণ টাকা আমরা বিনিয়োগ করেছি সেটা বাদ দেব, সেটার বর্তমান মূল্য বাদ দেব। তো তোমরা তো জানো যে এই মুহূর্তে যেটা আমরা বিনিয়োগ করছি এই মুহূর্তের মূল্যটার বর্তমান মূল্য সেটাই হবে। এই জন্য আমরা প্রেজেন্ট ভ্যালু অফ CFO লিখি নাই। এটা কেন লিখেছি আমরা একটু পরে বুঝাবো। এরপর আমরা যথারীতি মানগুলো বসাই ফেলবো। প্রথম বছরের কর পরবর্তী নগদ প্রবাহ, দ্বিতীয় বছরের কর পরবর্তী নগদ প্রবাহ, তৃতীয় বছরের কর পরবর্তী নগদ প্রবাহ, চতুর্থ বছরের, এভাবে আমরা বসালাম। বসানোর পরে এই নগদ আন্তঃপ্রবাহ গুলো একসাথে আমরা ক্যালকুলেটরে কাজ করে নেব। সাইন্টিফিক ক্যালকুলেটরে একসাথে আমরা কাজ করে নিলে একসাথে আমরা পাবো কর পরবর্তী নগদ প্রবাহের বর্তমান মূল্য 62,732 টাকা এবং CFO অর্থাৎ
আমার বিনিয়োগের পরিমাণ হলো 50,000 টাকা, বাদ দেওয়ার পরে আমরা পেলাম 12,732 টাকা। এটি হলো নিট বর্তমান মূল্য, যেটি আমাদের এই সমাধানে দেখাচ্ছে যে এটি একটি ধনাত্মক ফিগার। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই প্রতিষ্ঠান এই প্রকল্প গ্রহণ করলে প্রতিষ্ঠানটি লাভজনক হবে এবং গ্রহণ করা উচিত। এটা অবশ্যই গ্রহণযোগ্য, কেননা যে প্রকল্পের ক্ষেত্রে, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য ধনাত্মক হবে, সেই প্রকল্পটি গ্রহণ করা বাঞ্ছনীয়। যদি এটি নেগেটিভ আসতো, ঋণাত্মক আসতো, তাহলে আমরা বলতাম যে এটা বর্জন করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা নিট বর্তমান মূল্য বের করলাম। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে দেবা, সেটা হলো যে এই যে কর পরবর্তী নগদ প্রবাহ, সেটার বর্তমান মূল্য কত পেলাম আমরা? 62,732। আর নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য কত? 50,000 টাকা। এটা কেন আমি সংক্ষেপে একটু বলে দিই। সেটা হলো, তোমরা যখন বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করতে যাবা, তখন আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো মুনাফা অর্জন সূচক, প্রফিটাবিলিটি ইন্ডেক্স। সেই প্রফিটাবিলিটি ইন্ডেক্সের আমরা সূত্র লিখিয়ে দিয়েছি তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে। সেই প্রফিটাবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে তোমরা যেভাবে বের করবা মুনাফা অর্জন সূচকটি, সেটি হলো উপরে বসাবা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ ইনফ্লো, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ভাগ নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য। তাহলে তোমরা পাবা মুনাফা অর্জন সূচক। আমরা একটু সংক্ষেপে দেখাই দিই, এক পাশে কর্নারে দেখাই দিচ্ছি প্রফিটাবিলিটি ইন্ডেক্স। তোমরা একটু দেখে নিতে পারো, পিআই। present value of cash inflow divided by present value of cash outflow। তাহলে আমরা present value of cash inflow কত পেয়েছি? 62,732, আর আউটফ্লো হলো আমাদের কত? 50,000 টাকা। এরপর তোমরা ভাগ করলে পেয়ে যাবা প্রফিটাবিলিটি ইন্ডেক্স, পিআই, প্রফিটাবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন সূচক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভাগ করে রেজাল্ট পেয়ে যাবা। এখানে বোঝা যাচ্ছে রেজাল্টটি আসবে 1 এর উপরে। মুনাফা অর্জন সূচক যদি 1 এর উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রকল্পটির সিদ্ধান্ত হবে পজিটিভ, অর্থাৎ আমরা প্রকল্পটি গ্রহণ করার জন্য সুপারিশ করতে পারি। তোমরা ওটা ভাগ করে নেবা। এরপর আমরা চলে যাচ্ছি আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ প্রকল্প গ্রহণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ আয়ের হার হলো আরেকটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকল্পটিকে গ্রহণ করা যায় নাকি এটি বর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরের পদ্ধতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা বলছিলাম আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার, সেটি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয় হার, ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন অভ্যন্তরীণ আয়ের হার। সেটি নির্ণয় করার জন্য আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে কিছু নিয়ম লিখিয়ে দিয়েছি, তোমরা জানো। সেটা নিচের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। আই আর আর সমান সমান এল আর প্লাস এল আরও লিখতে পারি, অথবা এল ডিআরও আমরা লিখতে পারি। এল আর মিনস লোয়ার রেট, আর এল ডিআর হলো লোয়ার ডিসকাউন্ট রেট অর্থাৎ নিম্ন বাট্টার হার, প্লাস এনপিভি এল আর অর্থাৎ লোয়ার রেটে নিম্ন বাট্টার হারে নিম্ন মূলধন ব্যয়ে নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য, বা নিম্ন বাট্টার হারে নিট প্রেজেন্ট ভ্যালু বিয়োগ উচ্চ বাট্টার হারে নিট প্রেজেন্ট ভ্যালু ইনটু হায়ার ডিসকাউন্ট রেট উচ্চ বাট্টার হার বিয়োগ নিম্ন বাট্টার হার। তাহলে
আমাদের এখানে দুইটি রেট লাগবে, দুইটা বাট্টার হার লাগবে, একটা লাগবে উচ্চ আর একটা লাগবে নিম্ন। এখন কোনটি উচ্চ কোনটি নিম্ন সেটি আমরা কিভাবে নির্ধারণ করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নের মধ্যে যদি কোনো মূলধন ব্যয় দেয়া থাকে, সে মূলধন ব্যয় দ্বারা প্রথমে আমরা নিট বর্তমান মূল্য বের করে নেব। যেটি আমরা একটু আগে আমাদের প্রশ্নে মূলধন ব্যয় ছিল 15%, সেই 15%-এ আমরা মূলধন ব্যয় বের করে নিয়েছি। সেই মূলধন সেই 15% মূলধন ব্যয় আমরা নিট বর্তমান মূল্য আমরা বের করে নিয়েছি। তখন নিট বর্তমান মূল্যটি পেয়েছিলাম আমরা ধনাত্মক। যেহেতু 15% মূলধন ব্যয়ে আমরা ধনাত্মক পেয়েছি নিট বর্তমান মূল্য, সুতরাং আমরা এই 15%-কে ধরতে পারি নিম্ন বাট্টার হার। অর্থাৎ এই 15% ব্যয়ে যদি আমরা মূলধন সংগ্রহ করি, এটাই হবে আমাদের জন্য নিম্ন হার, কেননা এই হারে আমাদের নিট বর্তমান মূল্য হলো ধনাত্মক। তাহলে এখন আমাদের কি লাগবে? একটি উচ্চ বাট্টার হার লাগবে। সেই উচ্চ বাট্টার হারটি ধরার জন্য কয়েকটি নিয়ম আছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সময় সাপেক্ষ বা জটিল বলা যায় নিয়মটা হলো ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ তুমি বিভিন্ন রেট ধরে, যেহেতু 15% হলো নিম্ন বাট্টার হার, উচ্চ বাট্টার হারটা তার চেয়ে বেশি হবে। তো এই বেশিটা আমরা ধরে ধরে চেষ্টা করে আমরা দেখবো যে কখন গিয়ে সেটা নেগেটিভ হয়। অর্থাৎ আমরা উচ্চ বাট্টার হার এমন একটি হার হবে যেটা দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য হবে ঋণাত্মক, নেগেটিভ। তাহলে সেই রেটটি কত তুললে ঋণাত্মক হবে এটা কিন্তু আমরা জানি না। সুতরাং এটা আমাদেরকে ট্রায়াল দিতে হবে, ভুল করতে হবে, ট্রায়াল দিতে হবে, ভুল করতে হবে। এরপরে একসময় আমরা দেখা যাবে যে নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ পেয়ে গেছি। তবে এটা অনেক সময় সাপেক্ষ। এই সময় সাপেক্ষ বিষয়টাই হলো এই অভ্যন্তরীণ আয়ের হারের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক। এখন আমরা বলি এই ক্ষেত্রে পরীক্ষার সময় তো আমরা এতবার ট্রায়াল দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস, একটা সিস্টেম আমরা মনে রাখার চেষ্টা করব। সেটি হলো যেটি নিম্ন বাট্টার হার হবে সেখানে তো এনপিভি ধনাত্মক হবে, সুতরাং উচ্চ বাট্টার হারটি হবে নিম্ন বাট্টার হারের চেয়ে বেশি। কত বেশি হবে সেটি মনে রাখবা তোমরা। কিছুটা মুখাস্তবিদ্যার মতো মিনিমাম 3 এবং সর্বোচ্চ 10, তবে ব্যতিক্রম হতে পারে। সেটা নির্ভর করবে যেটি আমার এখানে নিম্ন বাট্টার হার, সেই নিম্ন বাট্টার হারে এনপিভিটা যে ধনাত্মক হয়েছে, কত টাকা নগদ বই প্রবাহের ক্ষেত্রে আমার ধনাত্মক পরিমাণটা কিরকম, এটা কি বড় না ছোট? যেমন 12,732, 50,000 টাকা নগদ বই প্রবাহের ক্ষেত্রে আমার নিট বর্তমান মূল্য 15% হলো কত? 12,732 টাকা, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এই ধনাত্মক ফিগারটি অনেক বড়। সুতরাং এই ক্ষেত্রে নিম্ন আয়ের হারের সাথে উচ্চ আয়ের হারের পার্থক্যটাও একটু বেশি হবে। সুতরাং আমরা এই অঙ্কে ধরে নিলাম পার্থক্যটা 10, অর্থাৎ নিম্ন হার 15%, তার সাথে 10 যোগ করলে উচ্চ হার হবে 25%। আমরা 25% ধরে আমরা দেখবো যে অঙ্কটি হয় কিনা। আর যদি নিম্ন হার 15%-এ যদি ধনাত্মক ফিগারটি ছোট হতো, তাহলে আমরা 15%-এর সাথে পার্থক্যটা যোগ করতাম আর একটু কম, 5, 6 অথবা 3, 4 এভাবে যোগ করতাম। যাই হোক, আমরা 15%-কে ধরে নিলাম উচ্চ বাট্টার হার। এই 25%, দুঃখিত 25%, এই 25%-ও যদি আমার এনপিভি নেগেটিভ না আসে, তাহলে আমাকে আবার ট্রায়াল দিতে হবে, আবার এনপিভি বের করতে হবে আর একটু বেশি রেট ধরে। ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি, আমরা ট্রায়াল দিয়ে দেখি আমাদের ঠিক আছে কিনা। ধরি উচ্চ বাট্টার হার 25%, 25% হারে নিট বর্তমান মূল্য আমরা বের করেছি। নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ যথারীতি আমাদের আগের মূল অঙ্কেতে দেয়া আছে, এবং শুধু এখানে পরিবর্তন হবে কে, মূলধন ব্যয় বা বাট্টার হারটা পরিবর্তন হবে। আগে ছিল 15%, সেটি নিম্ন হার, এখন আমরা উচ্চ হার ধরেছি 25%। এখন কে এর মান ধরবো আমরা 0.25, অর্থাৎ দশমিকে নিয়ে যাব। করার পরে আমরা পেয়ে গেলাম আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য পেয়েছি 49,215, বহিঃপ্রবাহ হলো 50,000। সুতরাং
আমরা নেট বর্তমান মূল্য 785 টাকা পেয়েছি, সেটা হলো নেগেটিভ -785। সুতরাং এই ক্ষেত্রে আমাকে দ্বিতীয়বার আর কোনো ট্রায়াল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এই অঙ্কে নিম্ন বার্তার হার হলো 15%, উচ্চ বার্তার হার হলো 25%। নিম্ন মূলধন ব্যয় হলো 15%, উচ্চ মূলধন ব্যয় হলো 25%। তাহলে আমরা পেয়ে গেলাম 25% রেটে এনপিভি পেয়ে গেলাম ঋণাত্মক 785, আর 15% বার্তার হারে বা মূলধন ব্যয় আমরা এনপিভি পেয়েছি ধনাত্মক। কত পেয়েছিলাম আমরা, মনে আছে? 12,732। সুতরাং আমরা এখন আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার, আমরা নিয়মটি বসালাম। বসানোর পর এলআর লোয়ার রেট বা নিম্ন বার্তার হার 15% প্রশ্নপত্রে দেওয়া ছিল, আমরা বসালাম। এরপরে নিম্ন বার্তার হারে নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য 12,732 টাকা আমরা বসালাম, এবং তারপরে নিম্ন বার্তার হারের এনপিবি থেকে আমরা উচ্চ বার্তার হারের এনপিবি আমরা বিয়োগ করলাম। বিয়োগ নিয়ম, আর 785 হলো ঋণাত্মক, সুতরাং তার আগে আমরা বিয়োগ দিলাম। আর উচ্চ বার্তার হার বিয়োগ নিম্ন বার্তার হার বসানোর পরে মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং 12,732 সাথে 785 যোগ হবে। আর এদিকে 25% থেকে 15% গেলে হবে 10%। আমরা করলাম এদিকে 15%, এই 12,732 কে এই দুটার যোগফল দ্বারা ভাগ করে 10 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হলো 9.4%। যোগ করার পরে পেলাম আমরা 24.4%। সুতরাং এই অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্নের ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে প্রকল্পটি গ্রহণযোগ্য নাকি বর্জনযোগ্য, অগ্রহণযোগ্য? সেটি হলো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অভ্যন্তরীণ আয়ের হার বের হয়েছে 24.4%, কিন্তু আমাদের মূলধন ব্যয় হলো প্রতিষ্ঠানের 15%, যেটা প্রশ্নে দেওয়া আছে। সুতরাং মূলধন ব্যয়ের চেয়ে আমাদের অভ্যন্তরীণ আয়ের হার বেশি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রকল্পটি গ্রহণযোগ্য। তাহলে আমরা যে অসম নগদ প্রবাহের প্রথম থেকে যে অঙ্ক করেছি আমরা, পেব্যাক পিরিয়ড বা গড় আয় হার, এভারেজ রেট অফ রিটার্ন, নেট বর্তমান মূল্য, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সর্বশেষ ইন্টারনাল রেট অফ রিটার্ন করেছি আমরা। প্রত্যেকটা ইন্ডিকেটরে, প্রত্যেকটি নিয়মে আমরা দেখেছি যে এই প্রকল্পটির রেজাল্ট পজিটিভ, অর্থাৎ এই প্রকল্পটি গ্রহণ করা যায়। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রেও ছিল, এটা লাইফ টাইমের চেয়ে খুব কম সময়ে বিনিয়োগকৃত টাকাটা উঠে আসতেছে। তারপর দিয়ে আমার গড় আয়ের হারের ক্ষেত্রে আমরা দেখেছি মূলধন ব্যয়ের চেয়ে গড় আয়ের হারটি বেশি ছিল। এরপর আমরা নেট বর্তমান মূল্যের ক্ষেত্রে দেখেছি নেট বর্তমান মূল্য 15% রেটে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক ছিল। সর্বশেষ আমরা আন্ত আয় হার অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা দেখেছি সেটি মূলধন ব্যয়ের চেয়ে বেশি, এবং মাঝখানে আমরা এটাও দেখিয়েছি মুনাফা অর্জন সূচক সেটিও এই প্রকল্পের ক্ষেত্রে 1-এর বেশি। সুতরাং এই প্রকল্পটি গ্রহণযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় নেটওয়ার্ক, ওয়াইফাই বিভিন্ন কারণে আমরা দেখা যায় যে নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আরেকটি কথা বলি, করোনা মহামারীতে বাংলাদেশে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং লকডাউন শিথিল হলো দেশের অর্থনীতির স্বার্থে, দেশকে বাঁচানোর তাগিদে লকডাউন শিথিল করলেও তোমরা, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনো সরকার খোলার জন্য কোনো নির্দেশনা দেয়নি, সুতরাং তোমরা কেউ ঘরের বাইরে যাবে না, ঘরে থেকেই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করো। তোমার একাডেমিক জীবনে এই অনলাইন ক্লাসগুলো অনেক কাজে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহর কাছে দোয়া করো যাতে এই মহামারী থেকে আমরা পুরো বিশ্ব মুক্ত হতে পারি। ধন্যবাদ।